শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তাকে উঠতি দড়ি নিল আমার পায়জামা খুলে। তবে প্রথম দিন যাওয়া গেলে একটা ছোট্ট একটা শট ছিল, আসলে এরকম মানে মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ কোনো শট না। আমি অভিনয় করব এমন ছোটবেলা থেকে কখনোই ভাবিনি। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সাথে কিভাবে যুক্ত হলেন বা অভিনেতা হবেন বা অভিনয় করবেন এটা কি আসলে কখনো বুঝতে পেরেছিলেন? না, ১ম এ বলি আমি অভিনয় করব এমন ছোটবেলা থেকে কখনোই ভাবিনি। কারণ হুম, হুম, আমাদের ব্যাকগ্রাউন্ডেও কেমন ছিল না। আর আমারও তেমন কোনো মানে এইটা নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না। একটা সময় ছিল যে ক্রিকেটার হব। খুব হুম, ক্রিকেট হুম, খেলতাম। ওটাও হয়নি। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সাথে জড়িত হলাম ওই যে রাকিব হাসান মারুফ, যে হলো ফ্যামিলি এন্টারটেইনমেন্টের কর্ণধার। উনি আমার ফ্রেন্ড, আমাদের ছোটবেলার ফ্রেন্ড। আমি উদাস শরীফ আর রাকিব হাসান ছোটবেলা থেকেই ফ্রেন্ড। আর আমি মনে করি কর্মক্ষেত্রে এসে মানে এটা এসএসসির পর থেকে আমাদের মূলত একসাথে পথ চলা। হুম, তো সেই সুবাদেই ২০১৮ সালে যখন ১ম ভিডিওটা হবে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের, হুম, সেই ভিডিওটাতে আমাকে ডাকা হয়েছিল এজ এ ফ্রেন্ড, যে চল ওরা কিছু করতেছে ছোট ভাইয়েরা, আমরা যাই দেখি। তো সেভাবে ১ম দিন যাওয়া গেলে একটা ছোট্ট একটা শট ছিল, আসলে এরকম মানে মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ কোনো শট না। তো তারপর থেকে আমি আর কন্টিনিউ করিনি। মাঝে অনেকদিন পরে একটা ক্যাসিনোর একটা ভিডিও ছিল ওদের। ওই ভিডিওতে আমাকে জাস্ট একটা অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তারপরে করোনার পরে, মোটামুটি করোনার পর থেকে আমি অ্যা ওদের সাথে কানেক্টেড হই ফুললি। তবে অ্যাজ এ অভিনেতা হিসেবে না। ১ম এ ছিল যে প্রোডাকশন ম্যান হিসেবে, যে তুই দেখাশোনা করবি। কারণ আমি এতটা ইন্টারেস্টেড কখনো হুম, হুম, ছিলাম না, মানে অভিনয়ের দেখাইওনি। প্রতি ইন্টারেস্টটা না, ছিল না, না। কখনোই। এমনও আছে ১ম ২০ টা নাটক হয়তো আমি রোল মানে আমি চাইনি, তারপরেও দাঁড় করাইছে যে একটু চেষ্টা কর, করতে, করতে একটা সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে সুযোগ করে দেয় অনেক সময় এবং আল্লাহর তরফ থেকেও আসে। তো আমি একে সুযোগ করেও দিছে ওসিলা হিসেবে আমার ফ্রেন্ড। আর আমিও আজকে এই পর্যায়ে আসছি। তো এই আরকি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে তারপরে বাইরে কাজ করলাম ঢাকায়। অন্যান্য ইউটিউব চ্যানেলে, এখন আমাদের নিজেদের চ্যানেল ব্ল্যাক ফক্স স্টুডিও, এখানে কাজ করতেছি কন্টিনিউ। যদিও ওই যে আম্মুর অসুস্থতা বা বিভিন্ন দিকে মানে সময় দিয়ে আমরা কন্টিনিউ করতে পারিনি যেভাবে করা উচিত। হুম, সেজন্য হুম, আসলে হুম। গ্রোটাও তেমন হয়নি ব্ল্যাক ফক্স স্টুডিওর। তবে এখন থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভালো, ভালো কনটেন্ট দেওয়ার এবং কন্টিনিউ করার, যাতে গ্রোথটা ভালো হয়। আচ্ছা। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের এই যে জনপ্রিয়তা পাওয়ার পেছনে আসলে কোন বিষয়টা সবথেকে বেশি কাজ করেছে আপনার কাছে মনে হয়? এটা সবচাইতে যেটা কাজ করছে সেটা হলো, আমি বলব টিম ওয়ার্ক। অবশ্যই রাকিব হাসান এ যথেষ্ট ট্যালেন্টেড একজন, গড হুম, গিফটেড এটা। হুম, একটা সাধারণ কনটেন্ট অসাধারণ বানাতে সে খুবই পারদর্শী। এ এবং সেটা তো একদিকে আছেই। বাদবাকি আমি যেটা বলব যে টিম ওয়ার্ক, যে একেকটা চরিত্র সবাই একেকজনকে কিন্তু একেকভাবে একেকটা ফ্যান বেস তৈরি করছে। হুম, হুম। যেমন আপনি দেখবেন উদাস শরীফ, উলুবাড়া যেটা। উলো বাড়া। তো ওর দেখবেন একটা ফ্যান বেস। আমার হয়তো কিছু ছিল। এরপরে দেখবেন খায়রুল ইসলাম জিসানের একটা ওই যে আয়নাল হাজির একটা রোল আছে। তো রাকিব হাসানের তো চরিত্র জানেনই কেমন। তো সব মিলায় মানুষজন অপেক্ষা করতো এইটার পর এইটা, এইটার পর এইটা। এই যে একটা ব্যাপার, নিত্য নতুন জিনিস এবং সমসাময়িক জিনিসটাকে যে হাসি বিনোদনের মাধ্যমে ফুটায় তোলা, হয়তো অন্য কোনো চ্যানেল এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে নাই। হ্যাঁ? যেটা এই চ্যানেলটা পারছে, এইজন্য এটা এত কুইক গ্রো আপ করে উঠছে। রাইট। আপনার কোন চরিত্রটা সবার আগে হচ্ছে আপনাকে বা ১ম দিকে যে কোন চরিত্রটা আপনাকে সবার সামনে নিয়ে আসলো বা এটা আপনাকে হলো আলোচনায় নিয়ে আসলো? আলোচনায় আসলে আমি সত্যি বলতে কি যে কোন নাটকটা কেমন হচ্ছে এবং আলোচনাটা কত হচ্ছে এটা আমি সেভাবে কখনো দেখতে পারিনি বা হুম, এনালাইজ করতেও যাইনি। কারণ আমি শুটিংটা করে আমি আমার মতো ব্যস্ত হয়ে থাকতাম। আমি সত্যি কথা বলতে ফোনেও তেমন একটা অ্যাডিক্টেড না। আমি সেভাবে ইউজই করতাম না। আমার আইডিটা ওদের কম্পিউটারে লগইন করা ছিল। মানে আচ্ছা। আমি যেকোনো একটা কারণে আমি স্মার্টফোন ব্যবহার করতাম না আমি ১ম থেকে। হুম, আমি এই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে আলাদা হওয়ার মানে কিছুদিন আগে একটা ফোন রাকিব হাসানই আমাকে দিছিল। আমি নিতে চাইনি। কারণ কি আসলে আমি ইউজ করতে চাইনি। কারণ আমরা ফ্যামিলি, আমি চাচ্ছি না যেহেতু আমার ওয়াইফ ইউজ করে না, আমি ইউজ করি না। আমরা একটু থাকতে ছিলাম যে এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে থাকতে। স্বাভাবিক জীবন হুম, থাকতে। ওটা আসলে অনেক সময় সমস্যা হয় অনেক কিছু। তো এইভাবে আমরা ছিলাম না ওর সাথে। পরে ওর পর থেকে আমি নিজে ইউজ করা শুরু করি, তখন দেখতেছি। কিন্তু তার আগে যেটা হইছে আমি যেটা বুঝি যে ওই যে কবির যে চরিত্রটা, লম্বা চুল ছিল যেটাই, হুম, তো হুম, ওই যে হুম। কবিতা বলার ধরন, এই যে জিনিসগুলোটাই মানুষের অ্যাট্রাকশন করছে। আমাদের ১ম নাটক যেটা সবচাইতে মনে হচ্ছে আমাকে যেটা মনে হয় যে রোলটা আমার ভালো হইছিল সেটা হলো ওই যে বাস ডাকাতি। হুম, হুম, ওইখান হুম। থেকে মূলত সবাই। তারপরে আমি দেখেছিলাম হ্যাঁ, তারপর প্রথম। পাহাড়ে যে পিকনিকের একটা ছিল। হুম, পাহাড়ে ডাকাতি। এই জিনিসগুলো আসলে আস্তে, আস্তে মানুষকে আকৃষ্ট করছে। আমার মনে হয় কতটুকু সামান্য খুবই। মানে হয়তো সবার ভিতরে 10% ও না আমি, এরকম একটা বিষয়। আচ্ছা। আপনার কনটেন্ট এ দেখতাম যে হচ্ছে যে আপনি একটা বিশেষ টোনে কথা বলতেন। গলাটাকে একটু ভিন্ন
ভিন্ন একটা আঙ্গিকে কথা বলতেন। এটা আসলে কিভাবে করতেন? এটা কি মানে না, এডিট করা হতো নাকি এটা না, আপনি ন্যাচারালি এডিট করতেন? করা হতো না। এটার বিষয় হলো কি, আমি তো ১ম এ অনেকগুলো স্বাভাবিক কনটেন্ট করছি। তো একদম হুম, অ্যাজ আমি এটা আসলে ওপেনই বলতে চাই। কারণ যার ক্রেডিট তাকে দেওয়া উচিত। যাই থাকুক না কেন, ট্যালেন্টেড পারসনের। যে রাকিব হাসানকে বলছিল যে কথা যে অ্যাজ ইউজুয়াল তো সবাই করে, এভারেজ পিপল। তো একটু ডিফারেন্ট করতে হবে। ডিফারেন্ট বলতে কি যে মানুষের কাছে একটু মনে হয় এটা তো একটু আলাদা। হ্যাঁ, নেগেটিভ হোক পজিটিভ। তো আর আমরা হলাম ছোটবেলা থেকে একটু ওই ব্যঙ্গ করে কথা বলতাম। যেমন শরীফের যে ওই টোনটা ওইটা কিন্তু ও আগের থেকে একটা রাকিব হাসান জানতো যে এইভাবে কথা ও বলতে পারে। ওই যে হুম। ওলো বড়া বলে যে একটা ব্যাপার করতে পারে। তো এরকম আমরাও অনেক সময় মজার ছলে করতাম, তো বলে ওইভাবে বল। তো ওইভাবে চিকুন করে যে বলতে গিয়ে আমরা হয়ে একটু গেল। শুনি, আমরা একটু শুনি। কোন ভাবে শুনবেন আপনি বলেন? একটা কবিতা শুনি আপনার এই কণ্ঠে। আচ্ছা তাহলে আমি আপনি যে কবিতাগুলো আমি আমি আপনারে তাহলে আমার ওই আগের জীবনের কবিতা শোনাই। উদাস শরীফরে নিয়ে। শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তাকে উঠতি দড়ি নিল আমার পায়জামা খুলে। মানে এটা বিষয় ছিল কি যে ও পাহাড় থেকে পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে উঠাতে হবে, তো দড়ি পাচ্ছে না। তখন আমার পায়জামার দড়ি টান দিয়ে ওকে ফেলায়। এদিকে তো আমার পায়জামা নাই, তো বলতেছে দড়ি পেলি কোথায় এই পাহাড়ে? তখন বলছে ওই যে দড়ি, পায়জামা। কবির পায়জামার দড়ি খুলে নিয়ে চলে আসছি।